হ্যালো ফ্রেন্ডস, তো আমরা যে ইডিএমের যে একটা সিরিজ স্টার্ট করেছি প্রিভিয়াস ইয়ারের এসএসসি, তো এগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি যে কোনো পরীক্ষায়, সেটা এসএসসি সিজিএল হোক, সিএইচএসএল হোক, যে কোনো পরীক্ষা, প্রাইমারি টেট হোক, যে কোনো এক্সাম দাও না কেন, আমি বলে দিচ্ছি তোমরা 100% একটা প্রশ্ন তোমাদের আনকমন থাকবে না। তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেম টু সেম পরীক্ষায় কমন পাবে যদি তোমরা আমার সঙ্গে এই সিরিজটাকে কমপ্লিট করতে পারো। আর এখানে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো মোস্ট সিলেক্টিভলি করা আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো দেখো, তোমাদের আশা করছি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবগুলো মনে থেকে যাবে। আমি এমনভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, 22 নম্বর প্রশ্ন, আমরা 21 পর্যন্ত আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, প্লে লিস্টে গিয়ে তোমরা সেখানে পেয়ে যাবে ইডিএমের প্লে লিস্টে। দেখো, এখানে যে ইডিএমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি হার্ড অ্যান্ড কি ফাস্ট। তো হার্ড অ্যান্ড ফাস্ট কথার অর্থ কি? হার্ড মানে কি শক্ত, আর ফাস্ট মানে কি দ্রুত, তাই না? ফাস্ট মানে দ্রুত, অর্থাৎ কোনো একটা জিনিস যদি কোনো শক্ত হয়, কোনো একটা জিনিস যদি কোনো কঠিন হয়, কোনো একটা জিনিস যদি শৃঙ্খলাবদ্ধ হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি স্ট্রিক্ট। মানেটা কি দেখো, আমরা বলি না আমাদের স্কুলে ইংরেজি স্যারটা খুবই স্ট্রিক্ট, মানে খুবই শক্ত প্রকৃতির, মানে সে কোনো কিছু কনসিডার করে না। তাই বলি তো, মাঝে মধ্যেই আমরা বলি যে আমাদের এই ইংরেজি স্যারটা বা বাংলার স্যারটা খুবই একেবারে স্ট্রিক্ট, একেবারে শক্ত স্যার, এটা কিন্তু বলে থাকি। তা মনে রাখবে বন্ধুরা, হার্ড অ্যান্ড ফাস্ট কথার অর্থ হচ্ছে কি স্ট্রিক্ট। ওকে, চলো নেক্সট দেখি। 23 নম্বর প্রশ্ন বলছে, 23 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এখানে বলছে যে বলা হয়েছে অফ অ্যান্ড ওয়ান। তাহলে অফ অ্যান্ড ওয়ান কথার অর্থ কি দেখো, প্রত্যেকটা জিনিস তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা দেখার পর কোনোদিন এটাকে রিভাইজ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখো, এখানে অফ অ্যান্ড ওয়ান কথাটা কিভাবে আমরা মনে রাখবো। দেখো, আমি যদি বলি যে আমরা বাড়িতে যখন আমাদের ফ্যান চলে বা লাইট চলে, যখন আমাদের ইলেকট্রিক সুইচ থাকে না, এই একটা ইলেকট্রিক সুইচ, এই ওপর দিকে কী লেখা থাকে অফ, আর এই নিচের দিকে লেখা থাকে ওয়ান। অর্থাৎ কি দেখো, আমি যদি এই সুইচটাকে নিচের দিকে দাপিয়ে দিই তাহলে ফ্যানটা কিন্তু একেবারে ঘুরতেই থাকবে, রেগুলারলি ঘুরতে থাকবে। কিন্তু ওপর দিকে দাপালে কি হবে, ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার আমি কি করছি, একবার অফ করছি, একবার অন করছি, একবার অফ করছি, একবার অন করছি, কি হবে, ফ্যানটা কি আমার রেগুলারলি ঘুরবে না রেগুলার, মানে একেবারে স্টপ হয়ে যাবে, কোনোটাই হবে না, স্টপও হবে না, আবার রেগুলারলি ঘুরতেও থাকবে না। তাহলে কি হবে, মাঝে মধ্যে ঘুরবে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে। সেটাকে আমরা ইংরেজিতে বলি কি ইররেগুলার বলতে পারি, বা আমরা বলতে পারি কি ওয়াকুসিয়নলি। তাহলে এই যে নতুন টার্মটা আমরা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা বলছে কি ওয়াকুসিয়নলি। ওয়াকুসিয়নলি কথার অর্থ হচ্ছে মাঝে মধ্যে। ওকে, আশা করছি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে অফ অন কথার অর্থ কি মনে রাখবে এইভাবে, যে বাড়ির ফ্যানের সুইচকে যদি একবার অফ করি একবার অন করি, আমরা কি দেখতে পাবো, ফ্যানটা একবার কি হবে, ধীরে ধীরে তার গতি কমে যাবে, আবার ফ্যানটার গতি বেড়ে যাবে। অর্থাৎ কি ওকেশনালি, অর্থাৎ কি রেগুলারিটি নেই, অর্থাৎ ঠিক আছে রেগুলারিটি নেই, ইররেগুলারলি, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি কি ওয়াকেশনালি। ঠিক আছে, চলো 24 কোশ্চেন। 24 কোশ্চেন আমরা দেখবো কি, এখানে বলছি দেখো কোল্ড ব্লাড। তাহলে কোল্ড ব্লাড কথার অর্থ কি, অর্থাৎ কি দেখো ঠান্ডা রক্ত। ঠিক আছে, এখানে বলছে ঠান্ডা রক্ত কথার অর্থ কি দেখো, বলছে দ্য রবার মার্ডার্ড, মানে একজন ডাকাত কি করলো, মার্ডার করলো, কাকে, একটা মহিলাকে মার্ডার করলো ইন এ কোল্ড ব্লাড। অর্থাৎ কি আমরা জানি, দেখবে সিনেমাতে দেখতে পাই যখন জজ সাহেব মানে রায় দেয় তখন বলে যে আসামিকে এইভাবে শাস্তি দেওয়া হলো কারণ সে ঠান্ডা মস্তিষ্কে খুন করেছে। দেখো, তুমি যদি কাউকে যদি হত্যা করো তাহলে দুই রকম শাস্তি হতে পারে। এক, তুমি স্বজ্ঞানে ঠান্ডা মাথায় যদি কাউকে হত্যা করো তার শাস্তি একরকম। দুই, তুমি নিজেকে প্রোটেক্ট করার জন্য, তুমি নিজেকে রক্ষা করার জন্য তুমি উত্তেজিত হয়ে যদি কাউকে খুন করো তাহলে তার শাস্তি কিন্তু অন্যরকম। তাহলে এখানে দেখো কি বলছে, কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড কথার অর্থ হচ্ছে কি ঠান্ডা মাথায় একেবারে জেনে শুনে নিজের স্ব ইচ্ছায় কোনো কিছু করাকে বলছে কি কোল্ড ব্লাডেড। তো এখানে মার্ডার সম্পর্কে বলা হয়েছে, তাই ঠান্ডা মাথায় জেনে শুনে নিজের ইচ্ছায় স্বজ্ঞানে কাউকে হত্যা করা। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
চলো অপশান দেখি তাহলে কি হবে। তাহলে অপশান দেখবো কি, অপশান এ দেখো অপশান আছে আমাদের, সঠিক আনসার হবে এ, মার্ডার ডান উইদাউট ফিলিং। কি বলছে? উইদাউট ফিলিং। তাহলে এটা হবে কি আমাদের আনসার হবে, কারণ আমি কোনো ফিলিংসই দিইনি, আমি একেবারে ঠান্ডা মাথায় কাকে হত্যা করেছি, কোনো রকম ফিলিংস ছাড়াই আমি তাকে হত্যা করেছি। অপশান এ হবে এটার সঠিক আনসার। ভালো করে মনে রাখবে বন্ধুরা, এইখানে যে অপশানটা আছে উইদাউট আছে, এখানে অপশানটা একটু ডিফিকাল্ট করতে পারে যে উইদাউট না দিয়ে উইথ দিতে পারে, তখন কখনোই আমরা উইথ ফিলিংস হবে না। উইথ ফিলিংস মানে কি? উইথ ফিলিংস মানে ফিলিংসের সহিত আমি কাউকে যখন হত্যা করব তার প্রতি তো আমি কঠোর মর্মম, আমার তো কোনো ফিলিংসই নেই, ঠিক কিনা? সিনেমাতে যখন দেখবে যখন গন্ডা মস্তানরা কাউকে হত্যা করে তখন তার মধ্যে কোনো ফিলিংস থাকে না, একদম ঠান্ডা মাথায় হত্যা করে। যারা প্রফেশনাল কিলার তারা কি করে? ঠান্ডা মাথায় হত্যা করে, তাদের মধ্যে কোনো রকম ফিলিংস থাকে না। তাই অপশান এ হবে এটার সঠিক আনসার। চলো নেক্সট 25। 25 দেখবো আমরা, কি দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেস ইন ফিল্ড। তো প্লেস ইন ফিল্ড কথার অর্থ কি দেখো, এখানে যেটা বলছে প্লেস ইন ফিল্ড অর্থাৎ কি? প্লেস মানে কি? প্লেস কথার অর্থ হচ্ছে কোনো একটা স্থানে নিজের জায়গা করে নেওয়া। প্লেস মানে কোনো একটা স্থানে নিজের জায়গা করে নেওয়া। ফিল্ড মানে কোনো একটা অবস্থানে নিজের জায়গা করে নেওয়া। মানে কি? আমরা বলি না যে আমাদেরকে জীবনে একটা কিছু করতে হবে, বা আমাদেরকে একটা এই প্ল্যাটফর্মে আমার জন্য একটা জায়গা করে নিতে হবে, তার মানে কি? সাকসেস পাওয়া। এখানে জায়গা করে নেওয়া মানে কি? সাকসেস পাওয়া। যেমন আমি বলি, আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে 3টে কিন্তু কি থাকে? ধাপ থাকে। এরকম ধাপ থাকে, ঠিক তোমরা দেখতে পাবে যে এইরকম যেটা থাকে এরকম, তাই না? এটা দেখেছো? এখানে ফার্স্ট দাঁড়িয়ে থাকে, এখানে সেকেন্ড দাঁড়িয়ে থাকে, আর এখানে দাঁড়িয়ে থাকে, এখানে থার্ড ব্যক্তি দাঁড়িয়ে থাকে। অর্থাৎ কি? আমার মনের মধ্যে একটা ডিটারমাইন্ড এসছে, বা মনের মধ্যে একটা বল কাজ করছে যে কোনো উপায়ে হোক, বাই হুক অ্যান্ড ক্রোক, আমাকে যে কোনোভাবেই হোক এই যে ভিক্টোরি মঞ্চ রয়েছে সেখানে আমাকে একটা জায়গা করে নিতে হবে, আমাকে একটা অবস্থান করে নিতে হবে। অর্থাৎ কি? আমাকে সাকসেস হতে হবে, আমার ট্যালেন্টকে কাজে লাগাতে হবে। তাই অপশান সি হবে এখানে আনসার, ট্যালেন্ট অ্যান্ড সাকসেসফুল। ওকে, তাহলে এইভাবে মনে রাখবে কি? প্লেস ইন ফিল্ড কোনো একটা জায়গাতে একটা নিজের জায়গা করে নেওয়া, মানেটা কি? নিজেকে সাকসেস করা, অর্থাৎ নিজের ট্যালেন্টকে প্রকাশ করা। অপশান 3 হবে এটার সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। এই সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা একটু ভালো করে কেয়ার করবে। এটা 2003 সালের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। দেখো এখানে কি বলছে, এখানে বলছে দেখবো আমরা, দেখো এখানে যেটা বলছে ড্র ওয়ান হিজ ফেন্সি। তো ড্র ইন হিজ ফেন্সি কথার অর্থ কি? ওকে, তো ড্র ওয়ান হিজ ফেন্সি এই কথাটির অর্থ কি? দেখো এখানে বাক্যটা যদি পড়ি তাহলে অর্থটা আমার আরও ভালো হবে। দ্য পোয়েট ড্র ওয়ান হিজ ফেন্সি নট হিজ নলেজ অফ নেচার। তো বন্ধুরা মনে রাখবে, কবিদের মধ্যে কি ক্ষমতা থাকে? কবিদের মধ্যে কি ক্ষমতা থাকে? মনে রাখতে হবে কবিদের মধ্যে একটা ক্ষমতা থাকে কি? কবিদের কি অনেক বেশি জ্ঞান? না, কবিদের তেমন একটা জ্ঞান নেই। কবিদের কি অনেক দক্ষতা যে কোনো বিষয়ে? না, কবিদের সব বিষয়ে কিন্তু দক্ষতা নেই। কবিদের কি বোঝার ক্ষমতা বেশি? আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা কি বেশি? না, সেটাও কিন্তু না। একটা জিনিস বেশি কবিদের, কি? সেটা হচ্ছে কল্পনা শক্তি। কারণ দেখো, আমরা যদি একটা জানালার ধারে বসে থাকি, সারাদিন যদি জানালার দিকে তাকিয়ে থাকি, দেখতে পাবো ওই জানালার পাশে হয়তো রাস্তা দিয়ে মানুষজন হেঁটে চলে যাচ্ছে, বা জানালা দিয়ে দেখতে পাবো সবুজ ঘাসের ওপরে কিছু গরু ছাগল চড়ছে, বা আমরা দেখতে পাবো জানালার বাইরে একটা পুকুরে মানুষেরা স্নান করছে। জাস্ট আমরা এটাই দেখতে পাবো। কিন্তু রবীন্দ্রনাথ যদি তোমার জায়গায় হতো, তাহলে সেই জানালার ধারে বসে কিন্তু রবীন্দ্রনাথ ওই বিশ্ব প্রকৃতি সম্পর্কে একটা কল্পনা করতে পারতো। সে 10 লাইনের একটা কবিতা লিখে দিতে পারতো, সে পারতো একটা 1 পেজের একটা কবিতা লিখে দিতে। কিন্তু তুমি কিন্তু পারবে না, কারণ কি? তোমার মধ্যে কল্পনার শক্তি নেই, তুমি কল্পনা করতে পারো না, তুমি ভাবতে পারো না। তাই রবীন্দ্রনাথের সঙ্গে তোমার এখানে ডিফারেন্স, অর্থাৎ কবির সঙ্গে একটা সাধারণ মানুষের ডিফারেন্স কোথায়?
কল্পনা শক্তির ক্ষেত্রে বেশিরভাগটাই আমরা ডিফারেন্সটা লক্ষ্য করি। তাই বন্ধুরা মনে রাখতে হবে যে ড্রিউ ওয়ান ইজ ফ্যান্সি এই কথাটির অর্থ কি? ড্রিউ ওয়ান ইজ ফ্যান্সি এই কথাটার অর্থ হচ্ছে কল্পনা শক্তি, অর্থাৎ ইউজ হিজ ইমাজিনেশন, অর্থাৎ এই কল্পনা শক্তিকে কাজে লাগানো। ওকে, তাহলে বুঝতে পেরেছো যে ড্র ওয়ান ইজ ফ্যান্সি এই কথাটির অর্থ হচ্ছে ইউজ ইন ইমাজিনেশন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাবো যে এখানে যেটা বলা হচ্ছে, দেখো এইখানে যেটা বলা হয়েছে ইডিয়ামটা একটু খুঁজতে হবে, যে পেয়ে গেছি অবশ্যই। তো এখানে যে আমরা ইডিয়ামটা পাচ্ছি কি, পে পে থ্রো হিজ নোজ, পে থ্রো হিজ নোজ কথার অর্থ কি? দেখো বাক্যটা পড়ো। বলছে মাই নেইবার, আমার প্রতিবেশী, হ্যাড টু পে মানে হ্যাড টু পে মানে কি? হ্যাড টু পে মানে পে করতে হয়েছিল, হ্যাড টু পে মানে টাকা দিতে হয়েছিল, থ্রো হিজ নোজ ফর দ্য ব্র্যান্ড এ নিউ কার, অর্থাৎ আমার প্রতিবেশী একটা নতুন গাড়ি কিনেছে, তাকে অনেক বেশি টাকা পে করতে হয়েছিল। তার মানে কি হ্যাড টু নোজ মানে কি? এটা আমরা মনে রাখবো কিভাবে? দেখো আমরা অনেক সময় বলি না, তুই বংশের কোলাঙ্গার, তুই আমাদের বংশের নাক কেটে দিয়েছিস, অর্থাৎ তুই আমাদের বংশের মান সম্মান নষ্ট করে দিয়েছিস। নাক কেটে দেওয়া মানে কি? অর্থাৎ কি উচ্চ পর্যায়ের কোনো কিছুকে বোঝাচ্ছে। অর্থাৎ কি নোজ, এই নোজ দিয়ে যেটা মনে রাখবে নাক, তো আমরা বলে থাকি থ্রো হিজ নোজ, অর্থাৎ নাক দিয়ে সেটাকে কমপ্লিট করা, অর্থাৎ কি পে করা, অর্থাৎ কি বংশে যেমন মর্যাদা সেটা কিন্তু অনেক ওপরে, ঠিক এখানে পের কথা বলা হচ্ছে, অর্থাৎ পে মানে কি টাকা পে করা। তাই এখানে বংশের মান মর্যাদা আসবে না, এখানে আসবে কি যে এক্সট্রিমলি পেমেন্ট, অর্থাৎ কি হাই প্রাইস, উচ্চ টাকা, অর্থাৎ কি অনেক বেশি দাম সেটাকে পে করা বোঝাচ্ছে। অর্থাৎ আরেকবার বলছি, মানে করে মাথার মধ্যে তোমরা পিকচারাইজ করে না, মুখস্থ করবে না কোনো সময়, তোমরা সব সময় জিনিসটাকে পিকচারাইজ করে নেবে, কারণ আমাদের মস্তিষ্ক মেমোরেবল না, আমাদের মস্তিষ্ক হচ্ছে কি যে পিকচারাইজ সিস্টেম, তো পিকচারাইজ করলে আমরা বেশি দিন মনে রাখতে পারবো। তো দেখো বলছে পে পে মানে কি টাকা দেওয়া, পে মানে কি টাকা দেওয়া, তার মানে বুঝতে পারছি এটা টাকা রিলেটেড হবে, পে মানে টাকা দেওয়া, অর্থাৎ কি এটা টাকা রিলেটেড হবে। থ্রো হিজ নোজ অর্থাৎ কি নাকের মাধ্যমে, তো নাকের মাধ্যমে মানে কি অর্থাৎ কি উচ্চ পর্যায়। আমরা বলে থাকি যে আমাদের ফ্যামিলিতে যদি কোনো কেউ খারাপ কাজ করে তাহলে বলি যে তুই আমাদের পরিবারের নাক কেটে দিয়েছিস, অর্থাৎ কি আমাদের মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তো এখানে পরিবার রিলেটেড, তাই এখানে আসলে সম্মান মান মর্যাদা, কিন্তু এখানে পে কথাটা আছে অর্থাৎ কি টাকা রিলেটেড, তাই হবে কি উচ্চ পর্যায়ের টাকা। তাই এখানে সঠিক আনসার পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস, অপশন সি হবে এটার সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন এখানে বলছে যে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে যে ইডিয়ামটা বলা হচ্ছে এ পিস অফ মাইন্ড, প্রত্যেকটা জিনিস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো ভালোভাবে কেয়ার করতে হবে। দেখো বাক্যটা পড়ো কি বলছে, ইফ হি ফোনস এগেন, যদি সে ফোন করে আবার, যদি সে আবার ফোন করে, আই অ্যাম গোয়িং টু গিভ হিম এ পিস অফ মাইন্ড, আমি কি করব, আমি তাকে একটা বকা দেব, অর্থাৎ এ পিস অফ মাইন্ড, মাইন্ড মানে কি মন, অর্থাৎ পিস মানে একটা খণ্ড, আমার মন থেকে একটা কোনো কিছু বলবো। যদি সে আবার ফোন করে তাহলে আমি কি করব, তাকে নিশ্চয়ই বিরক্ত হচ্ছি তো, তাই না? তো বিরক্ত হয়ে আমরা কি করি, নিশ্চয়ই বিরক্ত হয়ে আমি কাউকে লাভ বা অ্যাফেকশন বা ভালোবাসা দিই না, কি দিই, বকা দিই। অর্থাৎ এ পিস অফ মাইন্ড, এ পিস অফ মাইন্ড কথাটার অর্থ কি, এ পিস অফ মাইন্ড কথাটার অর্থ আমরা মনে রাখবো কি, টু কি হবে, টু রিপ্রাইমেন্ডেড হিম, টু রিপ্রাইমেন্ডেড হিম, অপশন 3 হবে এটার আনসার। তো বন্ধুরা এই রিপ্রাইমেন্ডেড এই শব্দটা আমরা কোথায় ব্যবহার করেছিলাম তোমাদের কি মনে আছে? অবশ্যই যারা প্রথম ভিডিওটি দেখেছো তারা অবশ্যই পাবে, কোথায়, ফেস অন মিউজিক। অর্থাৎ কি আমি তোমাদেরকে বলেছিলাম একটা ছেলে পরীক্ষায় ফেল করেছে, তার মুখটা কি হয়েছে, বাংলার পাঁচের মতন হয়ে গেছে, ফেস, অর্থাৎ কি মুখটা পাঁচের মতন হয়ে গেছে, তো সেইখানে এই টার্মটা ব্যবহার করেছিলাম কি, টু রিপ্রাইমেন্ডেড হিম, অর্থাৎ কি বকা দেওয়া, শাস্তি দেওয়া। তাহলে মনে রাখবে এ পিস অফ মাইন্ড কথার অর্থ হচ্ছে টু রিপ্রাইমেন্ডেড হিম। তারপরে কোশ্চেনে দেখো, এখানে যে ইডিয়ামটা বলা হচ্ছে কি স্টেপ অফ, তো স্টেপ অফ কথার অর্থ কি, স্টেপ অফ কথার অর্থ হচ্ছে মনে রাখতে হবে, এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হবে, সবগুলো তো আমি গল্প করে বলতে পারবো না। তো স্টেপ অফ, স্টেপ অফ কথার অর্থ হচ্ছে কি পোস্টপোন করা, অর্থাৎ কোনো কিছুকে স্থগিত রাখা, তাহলে স্টেপ অফ। তো স্টেপ অফ মানে কি এটা তোমরা মনে রাখবে এইভাবে, স্টেপ অফ, তো স্টপ অফ মনে রাখো, স্টেপ থেকে কি সিমিলারলি ওয়ার্ড কি স্টপ, স্টেপ থেকে স্টপ,
তো স্টপ মানে কি থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, স্থগিত করা। তাহলে হবে কি এখানে মনে রাখবো কি স্টেপ অফ কথার অর্থ হচ্ছে কি পোস্টপোন করা। চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফ্রেজাল ভাব, এখানে বলা হয়েছে টেক্স আফটার। তো টেক্স আফটার কথার অর্থ কি, টেক্স আফটার কথা মানে বাক্যটা দেখো, বলছে রমেশ টেক্স আফটার হিজ ফাদার। তাহলে রমেশ কি তার বাবার মতন দেখতে, তাহলে টেক্স আফটার কথার অর্থ হচ্ছে কি রিসেম্বল, খুব ইম্পর্টেন্ট। তো টেক্স আফটার কথার অর্থ হচ্ছে কি রিসেম্বল, রিসেম্বল মানে একই রকম দেখতে হওয়া। চলো নেক্সট কোশ্চেন, তারপরে কোশ্চেন আমরা দেখব নো বোন, কি বলছে মেড নো বোন, কি বলছে মেড নো বোন, মেড নো বোন কথার অর্থ কি, কি বলছে মেড নো বোন এই কথাটার অর্থ কি। তো বোন মানে কি বন্ধুরা, বোন মানে হচ্ছে আমরা জানি বোন কথাটার অর্থ হচ্ছে হাড়, তাই না, বোন কথার অর্থ হচ্ছে হাড়। সাপোজ ধরো তুমি মাংস খাচ্ছ, কি চিকেন মাংস খাচ্ছ, এবার কি হলো, তুমি তো জানো মাংসে কি আছে হাড় আছে, ছোট ছোট বড় বড় বিভিন্ন ধরনের হাড় আছে। তুমি কিন্তু চোখ বন্ধ করে মাংসগুলোকে খেতে পারবে না, কারণ মাংসের মধ্যে থাকা অনেক ছোট ছোট হাড় কি হবে তোমার গলায় আটকে যেতে পারে, তুমি তোমার ক্ষতি হতে পারে গলায় আটকে। সো তুমি কিন্তু চোখ বন্ধ করে কোনো কিছু খেতে পারছো না, ঠিক আছে। কিন্তু বলছে মেড নো বোন, নো বোন, নো বোন মানে কোনো হাড় নেই, পুরোটাই মাংসের দানা। তাহলে তুমি কি করবে, তুমি গো গ্রাসে খেতে পারবে মাংসগুলো, অর্থাৎ তোমার মধ্যে কোনো সন্দেহ নেই যে আমি যদি চোখ বন্ধ করে সেটা খাই তাহলে আমার কোনো ক্ষতি হতে পারে। অর্থাৎ কি কোনো সাসপিসিয়াস নেই, কোনো সন্দেহ নেই, কোনো হেজিটেশন নেই, আমার মধ্যে কোনো হেজিটেশন নেই। নো বোন, নো বোন কথার অর্থ হচ্ছে হাড় নেই, হাড় নেই মানে কি আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো গলায় আটকাবে না। সো আমার মাংসগুলো খেতে বা আমার মাংসগুলো খেতে কোনো হেজিটেশন নেই বা কোনো সন্দেহ নেই বা কোনো অসুবিধা নেই। তাই এখানে আমার সঠিক আনসার কি অপশন এ হবে, এটার আনসার অপশন এ, ডিড নট হ্যাভ অ্যানি হেজিটেশন, অর্থাৎ কোনো রকম আমার হেজিটেশন নেই। আশা করছি মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে কি দেখো, এইখানে বলছে যে হেড উইল রোল, তাহলে এইখানে যে টার্মটা ইউজ করা হয়েছে হেড উইল রোল, তো হেড উইল রোল কথার অর্থটা কি, হেড উইল রোল এই কথাটার অর্থ কি আমরা দেখব। সাপোজ ধরো তোমরা একটা কোম্পানিতে জব করো, গল্পটা মনে রাখো, সাপোজ ধরো তোমরা কোনো একটা কোম্পানিতে জব করো, তো কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে তাদেরকে মেনটেন করে কে, ওই এমপ্লয়ীদের হেড, ঠিক আছে, ওই এমপ্লয়ীদের হেড। কিন্তু মনে রাখবে তোমরা হয়তো কোম্পানিতে একটা জব করছো, তোমরা ওই কোম্পানির কাজে অনেকটা ফাঁকি মারছো, কিন্তু দেখবে একটা মালিক যদি ওই কোম্পানি তোমাদেরকে যদি তো মানে রোল ওভার করে, অর্থাৎ একটা মালিক যদি তোমাদেরকে পরিচালনা করে আর ওই কোম্পানির যদি বস তোমাদেরকে মানে পরিচালনা করে, তার মধ্যে অনেকটা তোমরা কীভাবে ডিফারেন্স পাবে। অর্থাৎ কি একটা কোম্পানির মালিক কখনোই চাইবে না যে তার এমপ্লয়িরা কী করুক ফাঁকি মারুক, কারণটা কি, কারণ কোম্পানিটা কার, সে মালিকের, আর তোমরা ফাঁকি মারলে কী হবে কোম্পানির লস হবে, মালিকের লস হবে। সেই কারণে মালিক কী করবে, তোমরা যদি ফাঁকি মারো তাহলে মালিক কী করবে তোমাদেরকে ডিসমিস করে দেবে, কী করবে জব থেকে তোমাদেরকে ডিসমিস করে দেবে। কিন্তু একটা তোমার যদি বস তোমাদের তদন্ত করে বা তোমাদের কাজের পরিচালনা করে, সেক্ষেত্রে তোমাদেরকে হয়তো অনেক সময় কনসিডার করতে পারে, যেটা মালিক কিন্তু করবে না। তাই এখানে বলছে হেড উইল রোল, হেড মানে কি, হেড কথার অর্থ হচ্ছে কোম্পানির মালিক, অর্থাৎ কোনো একটা কোম্পানির হেডকে, কোনো একটা কোম্পানির হেড হচ্ছে এমডিকে, সেই কোম্পানির মালিক। তাহলে মালিক যখন রোল প্লে করে, রোল কথাটা আছে বলে আমি বলছি, মালিক যখন রোল প্লে করবে তাহলে তখন কী হবে কোম্পানির এমপ্লয়ীদেরকে কী করবে ডিসমিস করে দেবে। তাই অপশন ডি হবে এখানে সঠিক আনসার, ডিসমিস উইল অকওয়ার, অর্থাৎ কি ডিসমিস করে দেবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন এখানে দেখো কি বলছে ক্লিন ব্রেস্ট, ক্লিন ব্রেস্ট কথার অর্থ কি, এ ক্লিন ব্রেস্ট, ক্লিন মানে কি পরিষ্কার করা প্রত্যেকে জানো, আর ব্রেস্ট, ব্রেস্ট মানে তো প্রত্যেকে জানো, ব্রেস্ট মানে কি আমাদের বুক, ব্রেস্ট মানে আমাদের বুক। এবার কি বলছে দেখো, বুক মানে কি আমাদের মন, এখানে অর্থটা অন্তর্নিহিত অর্থ দেখতে হবে, বুক মানে কি মন, আমাদের মনকে পরিষ্কার করা। তাহলে ক্লিন এ ব্রেস্ট, ক্লিন এ ব্রেস্ট কথার অর্থ হচ্ছে আমাদের মনকে পরিষ্কার করা, কি করা আমাদের মনকে পরিষ্কার করা।
তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা কী হিসাবে মনে রাখবো, সাপোজ ধরো তোমার সামনে একটা কোনো অন্যায় হয়েছে, তুমি সেই অন্যায়টা দেখেছো কিন্তু তুমি সেই অন্যায়টা প্রোটেক্ট করতে পারোনি। তুমি বাড়ি ফিরে আসলে কিন্তু তোমার মনের মধ্যে সেই একটাই কথাই মনে পড়ছে যে আমার সামনে অন্যায়টা হয়ে গেল, আমি কাউকে কিছু করতে পারলাম না। তুমি নিজেকে শান্তি দিতে পারছো না। তুমি কি করলে, যে তুমি পুলিশকে ইনফর্ম করলে, অর্থাৎ কিসের জন্য, যে আমি নিজে থেকে শান্তি পাওয়ার জন্য, আমি নিজে থেকে স্বচ্ছ থাকার জন্য আমি অন্যায়টাকে পুলিশের সামনে প্রকাশ করলাম। অর্থাৎ এখানে মনে করলাম কি, আমি আমার মনকে ক্লিন করলাম, আমি আমার ব্রেস্টকে ক্লিন করলাম। তাহলে এখানে আমার সঠিক আনসারটা কি হবে? তাহলে এখানে আমার সঠিক আনসার কী হবে? অপশান 3। অপশান 3 হবে এটার সঠিক আনসার। কনফেসড উইদাউট রিজার্ভ, অর্থাৎ সব কিছু স্বীকার করে নেওয়া, সব কিছু স্বীকার করে নেওয়া, ঠিক আছে? উইদাউট, কোনো কিছু গোপন না করে সব কিছু স্বীকার করে নেওয়া, ঠিক আছে? কনফিউজ মানে স্বীকার করা, উইদাউট মানে কোনো কিছু না করে, রিজার্ভ মানে সঞ্চয়, তথা কোনো কিছু গোপন না করে সব কিছু স্বীকার করে নেওয়া। তাহলে দেখো এখানে বাক্যটা পড়লে তোমাদের আরও ধারণাটা ক্লিয়ার হবে কি, ডিউরিং দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে অফ হিজ লাইফ, কার, একটা কোনো একজন ব্যক্তির জীবনের শেষ মুহূর্তে, দ্য ক্রিমিনাল মানে আসামি মেড এ ক্লিন ব্রেস্ট অফ এভরিথিং হি হ্যাড ডান, সে সব কিছু স্বীকার করে নিল, যে যা কিছু করেছে সব কিছু সে স্বীকার করে নিল। কারণ আমরা জানি একজন ব্যক্তি যতই মিথ্যাবাদী হোক না কেন, শুনেছি নাকি সে মৃত্যুর সময় কখনো মিথ্যা কথা বলে না, তাই সে সব কিছু স্বীকার করে নেয়। তাই অপশন 3 হবে এটা সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে, এখানে যে ইডিএমটা রয়েছে সেই ইডিএমটা হবে কি, কিপ আপ উইথ। কিপ আপ উইথ মানে কি, এটা একটা ফ্রেজাল ভার্ব। কিপ আপ উইথ মানে কি, দেখো কিপ মানে কি রাখা, আপ মানে অপরে, রাখা ওপরে মানে ওপরে রাখা, উইথ মানে কারোর সঙ্গে। এবার দেখো কীভাবে মনে হবে, সাপোজ ধরো তুমি একটা ডি গ্রুপের জব করো, তোমার বন্ধু পাশের বাড়ি, সে জব করে এ গ্রুপের কোনো একটা জব করে, তার তো অনেক স্যালারি, তার লাইফ স্টাইল, তার প্রোফাইল সব কিছু হাই হবে, কিন্তু তুমি একজন ডি গ্রুপের এমপ্লয়, তোমার লাইফ স্টাইল কম হবে। কিন্তু তোমার মনের মধ্যে একটা জেদ আছে যে আমরা একই সঙ্গে বড় হয়েছি, একই বন্ধু আমরা, ওর লাইফ স্টাইল এত উন্নত, আমার কেন কম হবে, আমিও তোর সঙ্গে খাপ খাইয়ে চলবো, তাল মিলিয়ে চলবো, অর্থাৎ কিপ আপ করবো। কিপ মানে রাখবো, আপ মানে ওপরে, উইথ মানে তোর সাথে, উইথ মানে তোর সাথে, আমি নিজেকে তোর সাথেই রাখবো, মানে কি খাপ খাইয়ে চলা, অর্থাৎ কি তাল তাল মিলিয়ে চলা। কিপ আপ উইথ, কিপ আপ উইথ কথার অর্থ হচ্ছে তাল মিলিয়ে চলা। অর্থাৎ এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন বি, টু কিপ ইন টাচ, অর্থাৎ কি তাল মিলিয়ে চলা। টাচ মানে টাচে থাকা। এইখানে আরেকটা জিনিস মনে রাখবে, কিপ আপ, এখানে যদি এটা থাকতো কিপ আপ, কিপ আপ মানে কি, কিপ আপ কথার অর্থ হচ্ছে বজায় রাখা। তাহলে কিপ আপ, কিপ আপ কথার অর্থ হচ্ছে কি বজায় রাখা, যেটাকে আমরা বলি মেনটেন করা। কিপ আপ, কিপ আপ কথার অর্থ কি বজায় রাখা, আর কিপ আপ উইথ কথার অর্থ হচ্ছে কি তাল মিলিয়ে চলা। এই দুটো টার্ম কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর নেক্সট কোশ্চেন দেখবো। এইখানে বলছে কি, দেখো এখানে যেটা বলা হয়েছে যে